রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন। সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। ন্যায় বিচারের আশা আসামি পক্ষের। ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ মিলেছে। আইন অনুযায়ী ব্যবস্থা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিএনপির উদার গণতান্ত্রিক নীতির কাছে নির্বাচনে পরাজিত হয়েছে জামায়াত। মন্তব্য মির্জা ফখরুলের। শহীদ জিয়ার পররাষ্ট্রনীতি অনুসরণ করছে সরকার, জানালেন তথ্যমন্ত্রী। সীমান্তে বিএসএফের পুশিনের অপচেষ্টা। ২৪ ঘণ্টায় ১০টি পুশিনের চেষ্টা প্রতিহত। বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ৭ জুন রবিবার রামিসা হত্যা মামলার রায়ের দিন ধার্য করেছে আদালত, যার ফলে দেশের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে রায় ঘোষণার বিরল দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে। বৃহস্পতিবার যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের দিন ঠিক করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। এদিন আদালতে যুক্তি উপস্থাপন করে ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের সর্বোচ্চ সাজার দাবি জানান রাষ্ট্রপক্ষ। তবে এই মামলায় ন্যায় বিচার চেয়েছে আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ফজলে রাব্বির রিপোর্ট। রাজধানীর পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় টানা চতুর্থ দিন বেলা 12:15টায় আদালতে তোলা হয় অভিযুক্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। এদিন যুক্তিতর্কের শুরুতেই শুনানিতে ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধের সাক্ষ্য ও প্রমাণাদি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। পরে আলোচিত এই মামলার যুক্তিতর্ক শুনানি শেষে রবিবার রায়ের দিন ঠিক করে আদালত। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্যের নিরিখে তার স্বীয় বিবেচনায় যথোপযুক্ত শাস্তিমূলক বা শাস্তি প্রদান করে ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন। এবং আমরা এও জানাচ্ছি মাননীয় ট্রাইব্যুনাল আগামী রবিবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনালের স্বীয় বিবেচনায়। আসামি সোহেল রানার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের জবানবন্দিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের মৃত্যুদণ্ডের দাবিও জানায় রাষ্ট্রপক্ষ। যেহেতু আসামি মাপ চেয়েছে, কিন্তু আমরা আমাদের প্রসিকিউশন পক্ষে চেয়েছি সিভিয়ার পানিশমেন্ট। সিভিয়ার পানিশমেন্ট বলতে দুটো পানিশমেন্ট আছে আইন অনুযায়ী, একটা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড। এই দুটোর মধ্যে আবার সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড। আমরা সেটাকেই মিন করেছি মাননীয় ট্রাইব্যুনালে। এদিকে আদালতের যুক্তিতর্কের পর ন্যায় বিচারের আবেদন জানান আসামি পক্ষের আইনজীবী। যেহেতু এই আসামি নিজেই গতকালকে বিজ্ঞ আদালতে নিজেকে দোষী বলে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছে, সেহেতু আমি বিজ্ঞ আদালতে বলেছি তার সাক্ষ্য এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আমাদের যুক্তিতর্ক অনুযায়ী বিজ্ঞ আদালত ন্যায় বিচার যেন প্রদান করে। মাত্র 5 কার্যদিবসেই শেষ হতে যাচ্ছে চাঞ্চল্যকর রামিসা হত্যা মামলার বিচার কাজ, যার মধ্য দিয়ে দেশের ইতিহাসে তৈরি হতে যাচ্ছে বিরল এক দৃষ্টান্ত। গত 19 মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে। এই হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে রামিসার সহপাঠী সহ ওই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট 2 সপ্তাহের মধ্যে আদালতে জমা দিয়েছে পুলিশ। বিকেলে আদালতের প্রসিকিউশন শাখায় চার্জশিটটি জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান জানান, ঘটনার প্রায় 2 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে প্রয়োজনীয় তথ্য উপাত্ত ও প্রতিবেদন সংগ্রহ শেষে চার্জশিট প্রস্তুত করা হয়েছে। এর আগে গত 21 মে বাকুলিয়া থানার 19 নম্বর ওয়ার্ডের নূর হোসেন চেয়ারম্যান ঘাটা এলাকায় একটি গুদামে 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে অভিযুক্ত মনিরের বিরুদ্ধে। রাজধানীর মগবাজারে 8 দিন ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়। দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা হয়। বদ্ধ কক্ষে বায়ু চলাচল কম থাকায় শিশুদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। শিশুদের মৃত্যুতে চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল, এমনটাই উঠে এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে। তবে এত সব অভিযোগে অভিযুক্ত হাসপাতালটির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট করলেন না স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত।
রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর পর নড়ে চড়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিষয়টি খতিয়ে দেখতে 6 সদস্যের তদন্ত কমিটি করে সরকার। তদন্ত প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, পোস্ট অপারেটিভ কেয়ারে চিকিৎসক না থাকা, ছোট কক্ষে দীর্ঘ সময় এসি বন্ধ রাখায় অক্সিজেন স্বল্পতা এবং প্রশাসনিক দায়িত্বে থাকা কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার কারণে 6 নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তদন্ত কমিটির নিকট সংশ্লিষ্ট পোস্ট অপারেটিভ কক্ষ নাম্বার 2 পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে প্রতীয়মান হয় যে কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে ও পক্ষান্তরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। দায়িত্বরত সকল সেবিকা, পরিচ্ছন্নতা কর্মী ও মৃত নবজাতকদের অভিভাবকগণের বক্তব্যে প্রমাণ পেয়েছে যে দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালের সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না। অভিভাবকদের আহ্বানে সাড়া না দিয়ে সংশ্লিষ্ট নার্স কোনো চিকিৎসককে বিষয়টি অবহিত না করে কালক্ষেপণ করতে থাকে। এমনকি নবজাতকদের মৃত্যু রোধে প্রয়োজনীয় উপযুক্ত যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা স্পষ্ট প্রমাণিত হয়েছে তদন্ত প্রতিবেদনে। পাশাপাশি ভবনটি হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত নয় এমন তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। তাই বিদ্যমান আইন অনুযায়ী শাস্তি হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 9 তলায় যে বেকারি করছে, এটা ওইখানে আমার একটা এটা আমাদের কোনো অফিসের জানার কথা না, বিকজ এটা বিয়ন্ড দ্য সি, বিয়ন্ড আউট অফ সাইট। আমার আত্মীয় বলেছে ওইখানে একটা বেকারি আছে। দেন আমি আমার ডিজিকে নিয়ে বলছি চলে যাই দেখি বেকারি আছে কিনা। তখন আমরা 8 তলায় গিয়ে খোঁজ পেলাম বেকারি এবং দাহ্য পদার্থে ভর্তি। আর যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি, আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের সাহস আর কেউ পাবে না। এরকম বদ্ধ ঘরের শিশু বা মানুষ রাখার সাহস আর কেউ পাবে বলে আমি বিশ্বাস করি না। 27 মে ভোর 6টা থেকে 9টার মধ্যে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় 6 নবজাতকের মৃত্যু হয়। 28 মে এই ঘটনায় মামলা হয়, তবে এখনো কেউ গ্রেফতার হয়নি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। সাক্ষাৎকারে বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে চলমান সহিংসতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করার লক্ষ্যে কাজ করার উপরে গুরুত্ব আরোপ করেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান স্টেফান লিলার। তিনি উল্লেখ করেন, ইউএনডিপির দৃষ্টিতে জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত, দেশের গণতন্ত্রও শক্তিশালী হয়েছে। প্রধানমন্ত্রী তার সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এ সময় তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচির কথা উল্লেখ করেন এবং এসব উদ্যোগের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে সরকারের প্রচেষ্টার কথা জানান। বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির উদার গণতান্ত্রিক নীতির কাছেই নির্বাচনে পরাজিত হয়েছে জামায়াত। তিনি বলেন, সরকার পরিচালনায় জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমান। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার পররাষ্ট্রনীতি ছিল সবার সাথে বন্ধুত্বপূর্ণ। বর্তমান সরকারও এই পররাষ্ট্রনীতি অনুসরণ করছে বলে জানান তিনি। আহমেদ সারওয়ারের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জট কূটনীতি নিয়ে আলোচনা সভার আয়োজন করে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি। এতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সব দল মতের মানুষকে নিয়ে রিকনসিলিয়েশন করেছিলেন শহীদ জিয়া। বাংলাদেশকে কারো শত্রু বানাতে চাননি তিনি। এখনো আধিপত্যের বাইরে প্রভাবমুক্ত থাকতে চায় বাংলাদেশ। এইবারও নির্বাচনে আমাদের বুদ্ধিজীবীরা, পত্রপত্রিকা, মিডিয়াতে একটা হাইপ উঠে গিয়েছিল যে এখানে জামাতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে। অথচ দেখেন, মানুষ কিন্তু ভুল করলো না, মানুষ কিন্তু ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে নিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না।
বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে সে কারণেই আমরা আরো জোর দিয়ে আমরা সেই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই। মানুষ কখনো সেখান থেকে সরে যায়নি, তারা বাংলাদেশকে হেফাজত করার জন্য সব সময় উঠে দাঁড়িয়েছে, যেমন জুলাইয়ে 24-এ আবার উঠে দাঁড়িয়েছে এবং বাংলাদেশকে আবার নতুন করে একটা শুরু করবার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আলোচনায় তথ্যমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়ার পররাষ্ট্রনীতির কথা তুলে ধরে বলেন, তার দেখানো পথেই হাঁটতে চায় বর্তমান সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্জোট এবং স্বাধীন পররাষ্ট্রনীতির মূল ভিত্তিগুলি কিন্তু প্রতিফলিত হয়েছে এভাবেই। কোথাও কোনো শত্রু তৈরি হয় নাই, সর্বত্রই মিত্র তৈরি হয়েছে। এমনকি ভারতের রাষ্ট্রপতির কাছ থেকেও প্রশংসা আদায় করে দ্বিপাক্ষিক সমস্ত সমস্যাকে সার্কের মতো বহুপাক্ষিকতায় তিনি নিয়ে গিয়েছেন। এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে, আমাদের সরকার, তারেক রহমানের সরকারের কাছে শহীদ জিয়াউর রহমানের সার্কের নীতি এবং তার বহুপক্ষীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলার যে নির্জোট রাজনীতি, সেটাই আমাদের কাছে প্রধান নীতি। এবং তার জন্য যে স্বকীয়তা দরকার, স্বাধীনতা দরকার, সেই স্বকীয়তা, স্বাধীনতা এবং এর জন্য যে নীতিগত যে শক্তি দরকার, তার সর্বশেষ আমরা গ্রহণ করেছি জুলাইয়ের অভ্যুত্থান থেকে। বিশিষ্টজনেরা বলেন, মাত্র অল্প কিছুদিনের শাসনে তিনি দেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। টাকা ছিল না, কিন্তু সামরিক বাহিনীকে শক্তিশালী করেছিলেন বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন করে। ঈদের পরদিন যে রিসেপশনটা ছিল বিডিআর হেডকোয়ার্টারে, আমি সেখানে ছিলাম। সেখানে বিজিবির অফিসাররা আমাকে বলছিল যে স্যার, এখানে কয়েকটি মিডিয়া, ভারতের মিডিয়ার জাস্ট রিপোর্টগুলো কাট পেস্ট করছে। তা আমরা বিব্রত হচ্ছি। আমরা তো আমাদের সৈনিকদের ঈদের ছুটি বাদ করে সীমান্তে পাঠানো হয়েছে পুশিং ঠেকাতে। আমরা তাহলে কোথায় যাব? তা আমাদেরকে তো তাদেরকে সাপ্লিমেন্ট করতে হবে, মানে আমাদেরকে মিডিয়াগুলোকে ফিডার হিসেবে কাজ করতে হবে, পররাষ্ট্রনীতিকে মানে সাপোর্ট করতে হবে। তো এগুলো কোথায়? আপনারা তো তৈরি করছেন না। আপনারা বলছেন যে এটা নাই সেটা নেই, তা আমরা সেই মুখগুলোই দেখতে থাকবো। তাহলে আমাদের 1 নম্বর কূটনৈতিক চ্যালেঞ্জ হচ্ছে ভারত নীতিটাকে ঠিক করা। আপনি যখন ভারত নীতিটাকে ঠিক করবেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখবো, কিন্তু বাংলাদেশের টার্মসে, আমাদের শর্তে। আমি ভারতের সঙ্গে যুদ্ধ চাই না, কিন্তু এর মানে না যে বড় দেশ চারিদিকে ইন্ডিয়া সে যা চায় আমাকে দিতে হবে। এখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে, আমার হীনমন্য থেকে বের হয়ে আসতে হবে। জিয়াউর রহমান সম্পর্কে জানাতে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে জানিয়ে তারা বলেন, যারা জিয়ার সম্পর্কে জানেন তাদেরকে জায়গা করে দিতে হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী 28 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে। এদিকে 24 ঘন্টায় 10টি পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি জানায়, বুধবার মধ্যরাতে নওগাঁ ব্যাটালিয়নের অধীন বাঙ্গাবাড়ি বিওপির এলাকায় সীমান্ত পিলারের কাছে 12 বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা 28 ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। এদের মধ্যে 12 জন পুরুষ, 10 জন নারী ও 6 শিশু রয়েছে। এমন খবর পাওয়ার পর বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশকারীদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের মধ্যে অবস্থায় শনাক্ত করে। বিএসএফ সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করেছে এবং বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে অনুপ্রবেশকারী 28 জনকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছে। এই ঘটনায় ভাঙচুর করা হয়েছে বেশ কিছু ঘরবাড়ি। সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য নিয়ে ওই গ্রামের ইউপি সদস্য কপিল উদ্দিন ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় উভয় পক্ষের অন্তত 50 জন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ঘরবাড়ি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নীলফামারীর কিশোরগঞ্জে মাকে নৃশংসভাবে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর পালিয়ে গেছে ঘাতক ছেলে। কিশোরগঞ্জ উপজেলার উত্তর বড়ভিটা ময়দানপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার মধ্যরাতে ঘাতক ছেলে জুয়েল মিয়ার ঘরের মেঝে খুঁড়ে ষাটোর্ধ্ব মা মারুফা বেগমের গলিত লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘাতক জুয়েল রক্তের দাগ ঢাকতে নিজের শোবার ঘরের মেঝে খুঁড়ে মাকে পুঁতে রাখে। সে স্বাভাবিকভাবে সেই ঘরের চৌকিতেই রাত কাটায়। ঘটনাটি জানাজানি হতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছেলে জুয়েল এই ঘটনায় নিহতের ছোট ছেলে হত্যা মামলা করেছে।
সড়ক দুর্ঘটনায় আজও ঝরল 10 প্রাণ। ফেনীতে 3, গাজীপুরে 2, নাটোরে 2, ঝিনাইদহে 1, দিনাজপুরে 1 ও জয়পুরহাটে 1 জন নিহত হয়েছে। ফেনীতে আলাদা সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে ফেনী ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার চৌধুরীপাড়া রাস্তার মুখে ট্রাকটি একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয় জিসান নামে এক ব্যক্তি। এ সময় গুরুতর আহত শাওনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অপরদিকে ফেনী সদর উপজেলার সনুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় গুরুতর আহত মোহাম্মদ জুয়েল মাতবরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে গাজীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসন এলাকায় বাস চাপায় অটোরিকশা চালক ও যাত্রী নিহত হয়েছে। নাটোরের বড়াই গ্রামের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় ট্রাক ও হাইয়েস গাড়ির সংঘর্ষে যমজ 2 শিশু নিহত। আহত হয়েছে 3 জন। সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ আলমগীর হোসেন নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় আলামিন নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ছোট বোন সুমনা। জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে এক শিশু। অন্যদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি পরিবহন ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে শিশুসহ 6 জন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে এক ব্যক্তিকে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত 10টার দিকে উপজেলার হারিয়া চৌধুরীপাড়া এলাকায় এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে ঘটনা ঘটে। ঘটনার পর মাদক নিরাময় কেন্দ্রের লোকজন লাশ হাসপাতালে ফেলে রেখে কেন্দ্রে তালা ঝুলিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশ ও নিহতের পরিবার জানায়, ফয়জল মিয়াকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সম্প্রতি হারিয়া চৌধুরীপাড়া এলাকার এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। ঈদের পরদিনও তার স্ত্রী মাসুদা বেগম কেন্দ্রে গিয়ে তাকে খাবার দিয়ে আসেন। বুধবার রাতে হঠাৎ নিরাময় কেন্দ্র থেকে তাদের খবর দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে ফয়জল মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন। স্ত্রী মাসুদা বেগম অভিযোগ করেন, নিরাময় কেন্দ্রের লোকজনের অমানসিক নির্যাতনে মারা গেছে তার স্বামী। এদিকে পুলিশ হাসপাতালে অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নির্যাতনের চিহ্ন রয়েছে। নাটোর সদর উপজেলার 5.5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরীফুল ইসলাম নামে এক ফুচকাওয়ালাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ জানায়, বুধবার বিকেলে সদর উপজেলার মদনহাট এলাকায় শিশুকে ফসলের মাঠ থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একই গ্রামের শরীফুল শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে শরীফুলের বাড়ি ঘেরাও করে এলাকাবাসী। পরে তাকে গাছের সাথে বেঁধে গণপিটুনি দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শরীফুলকে আটক করে। হাম ও উপসর্গে গত 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি 1205 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর বাইরেও বেড়েই চলেছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 46 শিশুর মৃত্যু হলো। গত 3 জুন দুপুরে গাজীপুরের শ্রীপুর থেকে হামের লক্ষণ নিয়ে 8 মাসের মেয়ে শিশু হাসপাতালে ভর্তি হয়। গতকাল বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। হাম ছাড়াও নিউমোনিয়া নিয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান চিকিৎসক। এছাড়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে 25 শিশু। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, বর্তমান সরকার বিডব্লিউ লিমিটেডকে একটি স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এতে দেশে বড় আকারের যুদ্ধজাহাজ নির্মাণ করা সম্ভব হবে। নারায়ণগঞ্জের সোনাকান্দায় নৌবাহিনীর লজিস্টিক মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন বিএনএফসি বলিয়ান হস্তান্তর অনুষ্ঠানে নৌপ্রধান এসব কথা বলেন। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকায় ইন্দোনেশিয়া দূতাবাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসান আলীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত MS লিস্টিও ওয়াতি। লালমনিরহাটে পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করেছেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান। অবকাঠামো নির্মাণ, রেলপথ চালু, নদীপথে সেতু নির্মাণ ও বিভিন্ন স্থাপনা তৈরি সহ বন্দরটি পুনরায় চালু করা যায় কিনা তা খতিয়ে দেখেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে খাগড়াছড়িতে। পুরো টাউন হলে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অদূত ভূঁইয়া। উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া একই কর্মসূচি পালন হয়েছে জয়পুরহাটেও। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। রংপুরের স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুল ইসলামকে থানায় আটক রেখে শারীরিক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকেরিয়া জিম ও মহানগর কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন এতে বক্তব্য রাখেন।
ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক সভা হয়েছে ঝালকাঠিতে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুদ্দিন। ধর্ষণ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানান বক্তারা। নাটোরে শিশু ধর্ষণকারী বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে বক্তারা দাবি জানান, একটি সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। নানা কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবস 2026 উদযাপন হয়েছে খুলনাতে। সকালে ময়লা পোতা মোড়ে এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিয়ে কর ও শুল্ক সুবিধা, সহজ অর্থায়ন এবং কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিতকরণের দাবিতে প্রাক বাজেট মিডিয়া সংলাপ শীর্ষক আলোচনা সভা হয়েছে ময়মনসিংহে। প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সভাপতি সেলেমা বেগমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহাম্মদ খায়রুল আলম তুহিন ও অন্নচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 7 জুন। সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, ন্যায় বিচারের আশা আসামি পক্ষের। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ মিলেছে, আইন অনুযায়ী ব্যবস্থা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিএনপির উদার গণতান্ত্রিক নীতির কাছে নির্বাচনে পরাজিত হয়েছে জামায়াত, মন্তব্য মির্জা ফখরুলের। শহীদ জিয়ার পররাষ্ট্রনীতি অনুসরণ করছে সরকার, জানালেন তথ্যমন্ত্রী। সীমান্তে বিএসএফের পুশিনের অপচেষ্টা, 24 ঘণ্টায় 10টি পুশিনের চেষ্টা প্রতিহত। বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।